ধেয়ে আসছে রিমাল, রূপ নিচ্ছে প্রবল ঘূর্ণিঝড়ে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে চূড়ান্ত আঘাত হানবে উপকূলে। মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 10 এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। আর রিয়াজ, উপকূলের পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন আপনি, এবং সাধারণ মানুষ কি প্রশাসনের নির্দেশনা মেনে চলছেন কিনা বা নিরাপদ আশ্রয়ে তাদেরকে যেতে দেখেছেন কিনা আপনি? বিস্তারিত তথ্য আপনার কাছে কি আছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইশাদ, এখন অনেকটা রোদ দেখা যাচ্ছে আকাশে। কিছুক্ষণ আগেও প্রচণ্ড ঝড় ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল। সেই ঝড় বৃষ্টির পাশাপাশি যেহেতু এখন জোয়ার চলছে, সেই কারণেও পানির উচ্চতাও বেড়েছিল। কিন্তু এখন সেই আকাশের কিছু কালো মেঘ রয়েছে, ফাঁকে ফাঁকে রোদ উঠেছে। আমি যেখানে রয়েছে যেটি দাঁতিনেখালী এলাকায়, সাতক্ষীরার নীলডুমুরের ঠিক পাশে। এটি বালঞ্চ নদীর 2020 সালে যখন আমপান ঝড় হয়েছিল, তখন সেই ঝড়ে এই যে বালঞ্চ নদী, সেই নদীর পানি এত বেড়েছিল এবং সেই পানির তোড়ে এই যে বেড়িবাঁধটি রয়েছে, সেই বেড়িবাঁধটি ভেঙে যায়। ভেঙে গিয়ে মূলত এই সাতক্ষীরা শ্যামনগরের বা নীলডুমুর এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এবং মানুষের চরম ধরনের দুর্ভোগে পরিণত হয়েছিল। তো এবারে তারা আশঙ্কা করছে যদি সেই ধরনের কিছু হয়, এবং রাতের যেই সময়টাতে বলা হচ্ছে ঝড়ের মূল কেন্দ্র আঘাত হতে পারে, যদি সেই সময়টি জোয়ার থাকে এবং জোয়ারের পানি যদি বাড়ে, তাহলেও এই যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এবং সেটি যদি এবারও ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও এই অঞ্চলের বিস্তীর্ণ চিংড়ি এবং কাঁকড়া যে ঘের সহজ অর্থনৈতিক যে ক্ষতি, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে যদিও আবহাওয়া অফিস বলছে যে সে সময় যদি ভাটা হয়, তাহলে হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। তবে এখানকার মানুষ এখন পর্যন্ত প্রশাসনের নানা ধরনের নির্দেশনা সত্ত্বেও এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার কোনো খবর আমাদের কাছে আসে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা কক্সবাজার যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী, তিনি আমার সাথে যুক্ত আছেন। এহসান, ঘূর্ণিঝড় তো এগিয়ে আসছে এবং আবহাওয়া পরিস্থিতি সেখানকার কেমন দেখছেন আপনি, এবং সেখানকার মানুষ কতটা শুনছেন আবহাওয়া পরিস্থিতির খবর শুনে, তারা কতটা সচেতন, কি বলছেন তারা? এহসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এহসান, আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে আসলে প্রচণ্ড বাতাস, এই কারণেই কথা শুনতে পাচ্ছিলাম না। আপনি জানেন যে যেহেতু ঘূর্ণিঝড় 9 নম্বর সতর্ক সংকেত চলছে, এখন কক্সবাজার সমুদ্র সৈকত থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে বেশ কিছু পর্যটক তারা সাগরে নেমে গোসল করছিল, এবং পরে কিন্তু তাদেরকে জেলা প্রশাসনের যে টিম রয়েছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছে, এখানে টুরিস্ট পুলিশ আছে এবং সিসেফ লাইফগার্ডের যে সদস্যরা, তারা কিন্তু তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। এবং যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে, যাতে কেউ সাগরে নেমে বিপদের সম্মুখীন না হয়, সেজন্য তাদেরকে বারবার বারণ করা হচ্ছিল। তারপর অনেকেই নাছুট বান্দার মতো কিন্তু তারা সাগরে নেমে গোসল করতেছিল। আবার পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের চেয়ে, সে কারণেই কক্সবাজারের যে 1 নম্বর ওয়ার্ড রয়েছে, পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কিন্তু বেশ কিছু এলাকায় পানি ঢুকেছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন ওখানে বেশ কিছু রাস্তাঘাট সহ সাধারণ মানুষের ঘরবাড়িতেও কিন্তু পানি ঢুকেছে, এবং তারা আসলে সন্ধ্যা না হওয়া পর্যন্ত এবং পানি যদি আরও বৃদ্ধি পায় তখনই হয়তো তারা ওখান থেকে সরে দাঁড়াবেন, এবং সেটি আমরা জানি। এবং যেহেতু কক্সবাজারে সবসময় উপকূল হওয়ার কারণে কক্সবাজারে সবসময় প্রাকৃতিক দুর্যোগ হয়, সে কারণে কক্সবাজারের উপকূলে যে অঞ্চলগুলো রয়েছে, কুতুবদিয়া, মহেশখালী সহ, সেখানকার নিম্নাঞ্চলে পানি উঠলেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঘর বাড়িতে এখনো রয়ে গেছে। যদি সন্ধ্যা। এহসান, ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমার আরেক সহকর্মী বরগুনা থেকে আমার সাথে যুক্ত আছেন, সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন দেখছেন আপনি, এবং উপকূলের মানুষ কি নিরাপদ আশ্রয়ে গিয়েছে কিনা, বা কখন নাগাদ তারা যাবেন, কি বলছেন তারা, যাদের মধ্যে সচেতনতা আপনি কেমন দেখছেন? ইশরাত, আমি মূলত সকাল থেকে কিন্তু বিষখালী নদীর পাড়ে ছিলাম। আসলে আমরা সেখানে যে অবস্থাটা দেখেছি যে বেড়িবাঁধের বাহির পাশে যে সকল বাড়িঘর রয়েছে প্রায় বাড়িঘরে কিন্তু পানি ঢুকে গিয়েছিল, এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে জোয়ারটা ছিল, এই জোয়ারের সময় কিন্তু বিপদসীমার 50 সেন্টিমিটার উপর থেকে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। যদিও এই মুহূর্তে ভাটা লেগেছে এবং এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া কিন্তু বয়ে চলছে। মূলত এখানকার যে মানুষ তারা বলছে যে তাদের বাড়িঘরে যেসব মূল্যবান জিনিসপত্র রয়েছে সেগুলো নিরাপদে রেখে হয়তো বিকেল নাগাদ তারা তাদের আশ্রয় কেন্দ্রে যাবে। এবং পানির যে বৃদ্ধি আজকে আমরা দিনের বেলা জোয়ারে যেটি দেখলাম, এর রাতের যদি জোয়ার হয় এবং তখন যদি এই ঘূর্ণিঝড়ের আঘাত হানে তাহলে কিন্তু পানির কতটা বৃদ্ধি পাবে আসলে সেটা কিন্তু ধারণা করার বাইরে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেক বাড়বে। এবং এই স্থানীয় লোকজন কিন্তু মূলত রাতে যে জোয়ার হবে সেই জোয়ারের আতঙ্কে রয়েছে। ইমন, ধন্যবাদ আপনাকে।